দর্শক আবার আমন্ত্রণ 21 রাতে। ডক্টর হোসেন মনসুর, রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব মতে বাংলাদেশে যে $2,500 পণ্য বাইরে রপ্তানি হয় তার 21% যুক্তরাষ্ট্রে যায়। এই জিএসপি সুবিধা না পাওয়ার কারণে তাহলে আমাদেরকে আমরা ধারণা করতে পারি সাধারণ মানুষ হিসেবে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে আসলে কতখানি ভয়াবহতা বা কতখানি কম গুরুত্ব। না, যেহেতু জিএসপি গার্মেন্ট সেক্টরের জন্য প্রযোজ্য ছিল না মার্কিন বাজারে, এটা ইউরোপিয়ান বাজারে প্রযোজ্য কিন্তু মার্কিন বাজারে নয়, সেজন্য এটার ইম্প্যাক্টটা কিন্তু অনলি আমাদের হয়তো 20 থেকে 30 মিলিয়ন ডলারের আমাদের যে নন গার্মেন্ট এক্সপোর্ট আমেরিকাতে যায় সেটার উপরই এটার ইম্প্যাক্ট। $2,500 $21, মানে 5 ভাগে 1 ভাগ। এটাকে আমরা হালকা ভাবে নিয়ে আর কিছু আছে না, ওটার মধ্যে গার্মেন্টসই হচ্ছে 95%। আবার ওটার মধ্যে 95% গার্মেন্টস। এই জন্যই ইম্প্যাক্টটা আমাদের কাছে খুব একটা সিরিয়াস। তাহলে আমি একটু হিসাবটা এইখান থেকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি আপনার কাছ থেকে। $2,500 পণ্য যদি রপ্তানি হয়ে থাকে তার 21% যাচ্ছে যুক্তরাষ্ট্রে, $5,000 একটু উপরে, $5,000 একটু উপরে। আচ্ছা, যদি তাই হয়, আর আপনি 95% বলছেন গার্মেন্টস সেক্টরের, এটা কি এই ওভারঅল $2,500 মানে $5 বিলিয়ন যাচ্ছে, $5 বিলিয়ন, $5 বিলিয়ন একটু বেশি যাচ্ছে এই আমেরিকান মার্কেটে। তার ধরেন আপনি 95% হচ্ছে আরএমজি। ও আচ্ছা, সেটা 95% হচ্ছে আরএমজি। তাহলে অল্প কিছু থাকে তো সেই অল্পটার উপরে ওটার ইম্প্যাক্টটা পড়ছে যে, এবং আমরা সেটাও চাচ্ছি না, এবং আমরা চাচ্ছি যে ওটা অবশ্যই সরকার চেষ্টা করবে, এবং আমি আশাবাদী যে ওটা আস্তে আস্তে আমরা তুলে নিতে পারবো। এবং গভর্নর রিজভী সাহেব যে স্ট্র্যাটেজির কথা বলছেন সেটা রাইট স্ট্র্যাটেজি, যেটাকে পলিটিসাইজ করার কোনো প্রয়োজন নাই, বিকজ উই নিড ইচ আদার। আমাদেরও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও আমাদের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে। সো আমরা ডায়ালগের মাধ্যমে জিনিসটাকে সলভ করব, এবং এখানে ওই পলিটিসাইজেশনটা যত বেশি হবে ততই ওয়েল ইন্টারেস্ট হয়ে যায় দুইটা পার্টি, এবং তখন প্রোডাক্টিভ এনগেজমেন্টটা হয় না। তো সেই দিক থেকে আমি মনে করি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে মানে উনি উদ্যোক্তা হিসেবে উনি যেটা বলেছেন সেটা একটা সঠিক পন্থা, এবং আমাদেরকে ওই কনস্ট্রাকটিভ ডায়ালগের মাধ্যমে এগোনো উচিত হবে আমাদের আগামীতে। এবং আমি আশাবাদী যেটা আমরা আমাদের ন্যায্য যে রাইট, এটাকে আমি রাইট বলবো না অবশ্যই, কারণ এটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে আমাদেরকে প্রিভিলেজ দেওয়া। এটা একটা প্রিভিলেজ, যে প্রিভিলেজটাকে তারা সাসপেন্ড করেছে। এটা কিন্তু সব দেশেরই আছে সাসপেন্ড করার অধিকার আন্ডার ইন্টারন্যাশনাল ল। তো সেটা আমাদের রাইট না, যেটা আমাকে দিতেই হবে। এটা আমাদেরকে আমরা চাইতে পারি এবং তাদের দেওয়া উচিত বলে আমি মনে করি। এর বিষয়ে আমি আর কিছু বলবো না, কারণ এটা আইনগতভাবে কিন্তু আমাদের কোনো অধিকার না, এটা তাদের দেওয়ার অধিকারটা তাদেরই। কাজে আমাদেরকে তাদের সাথে বসতে হবে এবং এটাকে সলভ করতে হবে। এবং আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর একটা সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি, এবং তাদের কথা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন অন্য সবাই শোনে। কাজেই আমরা কোনো মতেই চাই না এই ইস্যুটা যেন ইউরোপের দ্বার প্রান্তে এসে থাকে। টিকা চুক্তি আলোকেও তো আমরা সেগুলো সমাধান করতে পারি। অবশ্যই আমাদেরকে সুযোগ দিবে সে আলোচনা করার, এবং আরো সেটা ছাড়াও বাইরেও করা যাবে, কিন্তু টিকফা চুক্তির মাধ্যমেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে করে ফেলাটা উচিত। একটা ফ্রেমওয়ার্কে থাকা ভালো, এবং এটার জন্য 2-4 মাস 5 মাস সময় দেরি হলে আমাদের যে বিরাট কিছু ক্ষতি হবে তা না, কিন্তু যদি আমরা এটাকে বরং পলিটিসাইজ করি সেটার ইম্প্যাক্টটা কিন্তু আরো বেশি ক্ষতি হতে পারে। আমি সেটা মনে করি। ডক্টর ওয়াজিদুল ইসলাম, আপনি কিছু বলতে যাচ্ছিলেন এই বিষয়ে? না, আমি তো ধরেন সমস্যা যে কন্ট্রাডিকশন চলে আসে, আমি কন্ট্রাডিক্টরি স্পিরিটে বলছি না কথাটা। না, আমি সরাসরি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম এই মুহূর্তে, যে শ্রমমান নিশ্চিতকরণের জন্য আসলে কোন কোন জায়গায় এখন হাত দেওয়া উচিত? শুধুমাত্র শ্রমমান নিশ্চিত করার জন্য যেটা দরকার, আমরা যেটা দেখলাম রানা প্লাজা, তাজরিন, স্পেকট্রাম, এটা মেইনলি হল বিল্ডিং ধস এবং অগ্নিকাণ্ড। সুতরাং এই সাইটটা অবশ্যই আমাদের দেখা দরকার, যে কর্মপরিবেশ। আপনি কারখানা হচ্ছে, তার এক্সিট অর এন্ট্রান্স টু ফায়ার ব্রিগেড নাই, তাহলে অথচ আমাদের ইন্সপেক্টর ফ্যাক্টরি ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন করে দেওয়া হচ্ছে, মানে সার্টিফিকেট দিয়ে অনুমোদন করে দেওয়া হচ্ছে। তো আমরা যেটা বলতে চাই যে ধরেন আজকে যে ফ্যাক্টরিগুলো গার্মেন্টস সেক্টর, বিশেষভাবে গার্মেন্টস ফ্যাক্টরি, অন্য সেক্টর তো ইনফর্মাল, একটা স্ক্যাটার্ড ইনফর্মাল, কিন্তু গার্মেন্টস সেক্টর যেটা আমাদের দেশে একটা বিরাট কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করেছে, কিন্তু সেখানে যদি জীবনের নিশ্চয়তা না থাকে, নিরাপত্তা না থাকে, তাহলে তো আর
এই কর্মসংস্থান সৃষ্টি করে এই লাভটা কি? সুতরাং আজকে কর্মসংস্থান জীবনের নিশ্চয়তার বিষয়টা, কর্ম পরিবেশটা উন্নত করার বিষয়টা আজকে আমাদের সবচেয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে। সেটা দেখতে গেলে আমরা মনে করি যে গার্মেন্টস যেভাবে ইনিশিয়ালি ধরেন রেসিডেন্সিয়াল প্লটেও কিংবা প্লট না শুধু বিল্ডিং এও গার্মেন্টস ডেভেলপ করেছিল, সেগুলা ধীরে ধীরে এরিয়া ছড়িয়ে সারা বাংলাদেশে দরকার ছড়িয়ে ছিটিয়ে আমার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যেই গার্মেন্টস সেক্টরটা ডেভেলপ করা উচিত, যাতে শ্রমমান নিশ্চিত হয়। আর শ্রমমান নিশ্চিত করতে হলে আমি আবারও বলবো যে এখানে শিল্পের বিকাশ যদি বলেন, উৎপাদনের স্বার্থে যদি বলেন, তাহলে সেখানে শ্রমিকদের পূর্ণ ট্রেড অধিকার দেওয়ার মধ্যে দিয়ে তাকে আস্থায় নিয়ে একমাত্র শিল্পের বিকাশ এবং উন্নয়ন করা সম্ভব। আলী ইস্কান্দার আহমেদ, আপনার শেষ মন্তব্য জানতে চাচ্ছি জিএসপি সুবিধা নিয়ে এবং গার্মেন্টস সেক্টর। আমার শেষ মন্তব্য হলো যে আমি আশাবাদী, এবং বাংলাদেশ গার্মেন্টস শিল্প কারখানা যেগুলো আছে, আমি ভাইকে বলবো যে উনি যদি নিজের সরেজমিনে একটু দেখেন, অর্থনীতিবিদ আছেন ওনারা যদি দেখেন, অনেক সময় হয় কি ওনার তো সময় নিয়ে দেখার, প্রতিটি ফ্যাক্টরি যারা বিজিএম এর অনুমোদন না পেলে তাদের ইউডি হবে না, তারা এক্সপোর্ট করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। আর বিজিএমই এখন গিয়ে যে নিরাপত্তা বহির্গমন সেটাও নিশ্চিত করা হচ্ছে যে মিনিমাম 6 ফিটের সিঁড়ি লাগবে, 3 তলা 4 তলা 5 তলা 6 তলা চড়ার। এবং এগুলো ম্যাক্সিমাম ফ্যাক্টরি, আমি বলবো আমার জানা মতো আমি কোনো ফ্যাক্টরি দেখিনি বিজিএম এর অনুমোদন সহকারে যারা আছে এগুলো নাই, এগুলো সব করা হয়েছে। পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, ডাক্তার চিকিৎসা করার জন্য স্বল্পকালীন সময়ে এসে ওরা চিকিৎসা করছে। কোন কোন ফ্যাক্টরিতে চাইল্ড রুম করা হয়েছে, প্রেয়ার রুম করা হয়েছে, ডাইনিং রুম করা হয়েছে। এগুলো উনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে যে চাপ না দিলে তো আমরা করি নাই, আমরা আগে থেকে করি নাই বলে আমাদের প্রবলেম হচ্ছে। আসলে তাই, অবশ্যই চাপের মুখে আমরা এগুলো করেছি। আগে আমরা সেটাই প্রেশারটা আমরা আগে থেকে তো সভ্য হইনি, চাপের মুখে আমরা অসভ্য থেকে সভ্য হওয়ার চেষ্টা করছি। আইন এবং আইনের প্রয়োগ ছাড়া পৃথিবীর কেউ কখনো সভ্য হয়নি, এটাই। বাট কিন্তু না, এইগুলো হয় কি কিছু কিছু মানুষের নৈতিক চরিত্রই থাকে আইন ভঙ্গ করা কিংবা সুশৃঙ্খল ভাবে একটা ফ্যাক্টরি চালাবে না তারা, এগুলো ধরনের থাকেই, সেটা থাকবেই, সেটিও কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। আমার কথা হচ্ছে যে যেভাবে আমরা চলমান প্রক্রিয়ায় উত্তরণ হচ্ছে এবং সরকারের আমাদের প্রতি যথেষ্ট সাপোর্ট আছে, সুদৃষ্টি আছে, এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছেন এই সেক্টরের সঙ্গে প্রত্যেকের সহযোগিতা আছে, সে কারণে 2017 সাল পর্যন্ত যদি সাসপেন্ড হয়েও থাকে, আমার ধারণা যে তার বহু আগেই আমরা এই সুযোগটি পেয়ে যাব, ওভারকাম করতে পারব। অনেক ধন্যবাদ আলী ইস্কান্দার আহমেদ, ধন্যবাদ ডক্টর ওয়াজেদুল ইসলাম, ধন্যবাদ ডক্টর আহসান মনসুর। দর্শক শেষ করছি, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। শুভরাত্রি।